৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন ইনকিলাব মঞ্চ। রাজধানীর দক্ষিণখানের এক বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। ইমরান খানকে গ্রেফতারের পর বিক্ষোভে উস্কানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন। ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার বেলা ২:৩০টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগে এসে শেষ হয়। সেখানে বক্তব্য দেন আবদুল্লাহ আল জাবের। তার বক্তব্য শেষে শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড়ের একপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গত ২৬ ডিসেম্বর থেকে হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এর মধ্যে ২৯ ডিসেম্বর স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে অনলাইন প্রচার কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এরপর আবার আজ শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। সরেজমিন দেখা যায় শাহবাগে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ওসমান হাদিকে খুনের কারণ উল্লেখ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল। ফলে অনেকেই মনে করেছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময় তারা ক্ষমতায় আসতে পারবে না। সীমান্তে লাশ ফেলা যাবে না, দিল্লির তাবেদারি করা যাবে না, সবকিছু একই সূত্রে গেঁথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেফতারে সরকারের সদিচ্ছা নেই উল্লেখ করে আবদুল্লাহ আল জাবের বলেন, হাদিকে গুলি করা আজ ২১ দিন অতিবাহিত হচ্ছে। এখনও পর্যন্ত এই খুনের সঙ্গে সম্পৃক্ত ২১ জনকেও সরকার গ্রেফতার করতে পারেনি। ১১ জনকে গ্রেফতার করেছে। খুনিদের বাপ, মা, বোন, ভাইকে গ্রেফতার করেছে। খুনের সঙ্গে সম্পৃক্ত এমন একজনকেও তারা গ্রেফতার করতে সক্ষম হয়নি। গ্রেফতারের বিষয়ে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হচ্ছে না। আবদুল্লাহ আল জাবের আরও বলেন, ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদি খুনের সঙ্গে জড়িত ২ জনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। মেঘালয় পুলিশ বলছে কাউকে গ্রেফতার করেনি। তার মানে হল ওসমান হাদির হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকার পতনের ঘোষণা দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, আমাদের কথা খুব সুস্পষ্ট। সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। আমরা ৩০ কার্যদিবস দিয়েছিলাম, আর বাকি আছে ২২ দিন। আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা ৩০ কার্যদিবসের পর সরকার পতনের আন্দোলন শুরু করব। ৭ জানুয়ারির মধ্যে শুধু খুন যারা করেছেন তারা নন, এই খুনের পেছনে যারা রয়েছেন প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবি জানান আবদুল্লাহ আল জাবের। আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য আগামীকাল তারা সব রাজনৈতিক দলের কাছে যাবেন। তিনি বলেন, যারা বাংলাদেশপন্থী তাদের কাছে যাব, যারা ভারতের তাবেদারি করে তাদের কাছে যাব না। যত বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগঠন রয়েছে প্রতিটির কাছে যাব, তাদের কাছে সহযোগিতা চাইব। তারা সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে আমরা রাজপথে থাকব। রাজধানীর দক্ষিণখানের এক বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে রাজিয়া সুলতানা মিম নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে রাজিয়ার মরদেহের ময়নাতদন্ত হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণখানের কসাইবাড়ির এলাকার একটি বাসা থেকে মিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজিয়া সুলতানা মিম উত্তরা হেডকোয়ার্টার এপিবিএনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলা নয়াবাড়ি গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিন বাচ্চুর মেয়ে। দক্ষিণখানের থানার উপপরিদর্শক সাই পলাশ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজিয়া ভাড়া থাকতেন দক্ষিণখানের এলাকার একটি বাড়িতে। তার স্বামী রাজীব মিয়াও কনস্টেবল। তার কর্মস্থল ফরিদপুরের ভাঙা হাইওয়েতে। রাজীবের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়।
এসআই পলাশ আহমেদ আরও জানান, রাজিয়ার স্বামী রাজীব দাবি করছেন, গতকাল রাতে ঝগড়ার এক পর্যায়ে রাজিয়া তার আইফোন ভেঙে ফেলেন। এর আগের একটি ভিভো ফোন ভেঙে ফেলেছিলেন। এর জের ধরে গতকাল রাত 9:20 থেকে 9:40 মধ্যে যে কোনো সময় ঘরের ভেতর গলায় ফাঁস দেন রাজিয়া। কিছুক্ষণ পর দেখতে পেয়ে স্বামী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই মধ্যরাতে চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ কনস্টেবল রাজীব মিয়ার বন্ধু শামীম আল মাহিন জানান, পুলিশে চাকরি হওয়ার পর ট্রেনিংয়ে রাজীবের সঙ্গে রাজিয়ার পরিচয়। সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক। তারা 5 বছর আগে বিয়ে করেন। 19 মাস বয়সী একটি মেয়ে রয়েছে তাদের। কর্মস্থলের কারণে রাজিয়া ঢাকার দক্ষিণখানে থাকতেন এবং রাজীব থাকেন ফরিদপুরের ভাঙায়। তবে রাজীব প্রতি সপ্তাহে স্ত্রীর কাছে এসে থাকতেন। গতকাল রাতে কোনো কারণে রাজিয়া গলায় ফাঁস দিয়েছে বলে তারা খবর পান। পরবর্তীকালে হাসপাতালে এসে মরদেহ দেখতে পান। ইমরান খানকে গ্রেফতারের পর বিক্ষোভে উস্কানি, পাকিস্তানে 8 সাংবাদিকের যাবজ্জীবন। পাকিস্তানের একটি বিশেষ সন্ত্রাসবিরোধী আদালত এটিসি দেশটির 8 জন সুপরিচিত সাংবাদিক, ইউটিউবার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে অনলাইন কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে আজ শুক্রবার 2 জানুয়ারি তাদের অনুপস্থিতিতে এই দণ্ড দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 9 মে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়া হিংসা বিক্ষোভের জেরে হওয়া মামলায় এই রায় দেওয়া হয়েছে। ওই দিন ইমরান খানের সমর্থকরা বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী ইমরান খানের দল ও সমালোচকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে। আদালতের নথিপত্র অনুযায়ী দণ্ডিত ব্যক্তিদের অধিকাংশ বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থিত। দণ্ডিত 8 জনের মধ্যে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা ও ইউটিউবার আদিল রাজা ও সৈয়দ আকবর হোসেন, প্রবীণ সাংবাদিক ও বিশ্লেষক শাহিন শেহবাই, সাবির শাকির, ওয়াজাহাত সাঈদ খান ও মঈদ পীরজাদা, রাজনৈতিক বিশ্লেষক হায়দার রাজা মেহেদি ও আরও 2 জন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। আদালত রায়ে উল্লেখ করেছেন, দণ্ডিত ব্যক্তিদের কর্মকাণ্ড পাকিস্তানের আইন অনুযায়ী সন্ত্রাসের আওতাভুক্ত। তাদের অনলাইনে প্রচারিত কন্টেন্ট বা বক্তব্য সমাজে ভীতি ও অস্থিরতা সৃষ্টি করেছে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিদের ওপর অতিরিক্ত জেল ও জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরও সাজার কথা বলা হয়েছে। তবে এই রায় কার্যকর হওয়ার জন্য ইসলামাবাদ হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হবে। এদিকে গণমাধ্যম কর্মীদের ওপর এই কঠোর সাজার কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস। 2023 সালে এই তদন্ত শুরুর সময়ই সংস্থাটি বলেছিল, এটি সমালোচনামূলক সাংবাদিকতার বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধ। সিপিজের এশিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর বে লি এক বিবৃতিতে বলেছেন, কর্তৃপক্ষকে অবিলম্বে এসব তদন্ত বন্ধ করতে হবে এবং গণমাধ্যমের ওপর নিরন্তর ভয়ভীতি ও সেন্সরশিপ বন্ধ করতে হবে। 2024 সালের সাধারণ নির্বাচনের পর পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থিমিত হলেও ইমরান খানের মুক্তি ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে সেনাবাহিনী ও বিচার বিভাগের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। উল্লেখ্য, 2022 সালে সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে 100টিও মামলা করা হয়েছিল। তিনি 2024-এর আগস্টে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে ইমরান খান 19 কোটি পাউন্ডের দুর্নীতির মামলায় 14 বছরের সাজা খাটছেন। তার স্ত্রী বুশরা বিবিও একই মামলায় 7 বছরের সাজাপ্রাপ্ত।